Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বেশ কয়েকটা অ্যাডভান্সড স্ট্রাকচার নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার প্রায় শুনে থাকবে। প্যাক র্যাট, পেনি পেঞ্চার, সোশ্যাল বাটারফ্লাই, ফ্রেনিমি, স্পিড ডেমন, এই ওয়ার্ডগুলোকে, এই স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করে থাকি আর কোন অর্থে ব্যবহার করে থাকি, এগুলোর ব্যবহার প্রায় তোমরা শুনে থাকো। কিন্তু এগুলোকে সেন্টেন্সে আজকে জানবে যে কিভাবে ব্যবহার করতে হয়, কোন অর্থে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, এগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ফ্রেনিমি। দ্যাট মিনস ফ্রেন্ড প্লাস এনিমি, যার অর্থ হলো বন্ধুর মুখোশে শত্রু, বন্ধুর মুখোশ পরে থাকা শত্রু। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি, ফ্রেনিমিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি অনেক দেরিতে বুঝেছিলাম যে সে একজন বন্ধুর মুখোশ পরে থাকা শত্রু। I realized too late that he was a frenemy. I realized too late that he was a frenemy. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের সত্যিকারের বন্ধু দরকার, বন্ধু সেজে থাকা শত্রু নয়, সেন্টেন্সটা কি হবে? We need real friends, not frenemies. We need real friends, not frenemies. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমাদের গ্রুপে কি, তোমাদের দলে কি কোনো বন্ধুর সেজে থাকা শত্রু রয়েছে, অর্থাৎ কোনো বন্ধুর মুখোশ পরে থাকা শত্রু আছে। Do you have any frenemies in your group? Do you have any frenemies in your group? তোমরা বুঝতে পারছো ফ্রেনেমি এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাড়িতে নিশ্চয়ই তোমাদের কেউ থেকে থাকবে যে কোনো জিনিস ফেলে দিতে পছন্দ করে না। আমাদের বাড়িতেও আমাদের মা বা আমাদের ঠাকুমারা রয়েছেন যারা কোনো জিনিস ফেলে দিতে পছন্দ করেন না। অর্থাৎ যখন কোনো জিনিস ছিঁড়ে যায় তখনও বলে এটাকে রেখে দে, এটা পরে কাজে লাগবে। তো এই ধরনের মানুষকে, অর্থাৎ এই ধরনের সঞ্চয়প্রবণ মানুষকে আমরা ইংলিশে কি বলতে পারি? দেখো, এদেরকে বলা হয় প্যাক র্যাট। প্যাক র্যাট। দেখো, এখানে সঞ্চয় প্রবণের অর্থ এটা নয় যে কোনো টাকা পয়সা বা কোনো মূল্যবান জিনিস সঞ্চয় করছে। এখানে আমরা বোঝাতে চাইছি যেগুলো দরকার নয় তবুও সেই জিনিসগুলোকে রেখে দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলোকে রেখে দেওয়ার প্রবণতা রয়েছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার জিনিসপত্রগুলো পরিষ্কার করে ফেলা দরকার, পরিষ্কার করা দরকার, আমি একজন সঞ্চয় প্রবণে পরিণত হয়ে যাচ্ছি। I need to declutter. I'm turning into a pack rat. I need to declutter. I'm turning into a pack rat. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন সঞ্চয়প্রবণ মানুষ যিনি কখনোই কিছু ফেলেন না। He is a pack rat who never throws anything away. He is a pack rat who never throws anything away. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সঞ্চয়প্রবণ মানুষদের কোনো কিছু ফেলে দেওয়াটা কঠিন লাগে, জিনিসপত্র ফেলে দেওয়াটা কঠিন লাগে, সেন্টেন্সটা কি হবে? Pack rats find it hard to throw things out. Pack rats find it hard to throw things out. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্যাক র্যাট এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো পেনি পিঞ্চার। পেনি পিঞ্চার, যার অর্থ হলো কঞ্জুস বা একটু কৃপণ, যে খুব হিসাব করে টাকা খরচ করে, খুব ভেবে চিন্তে টাকা খরচ করে, কোনো জিনিসে সহজে টাকা খরচ করে না। যদি আমি বলি তিনি খুবই কৃপণ, হি ইজ সাচ আ পেনি পিঞ্চার। হি ইজ সাচ আ পেনি পিঞ্চার, অর্থাৎ সহজে টাকা খরচ করেন না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সব সময় কৃপণ হয়েও না, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বি আ পেনি পিঞ্চার অল দ্য টাইম। ডোন্ট বি আ পেনি পিঞ্চার অল দ্য টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার বন্ধুদের দ্বারা কৃপণ বলে ডাকা হয়, অর্থাৎ তাকে তার বন্ধুরা কৃপণ বলে ডাকে। He is called a penny pincher by his friend. He is called a penny pincher by his friend. দেখো, এই ওয়ার্ডটা পেনি পিঞ্চার, এটা কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নয়। অর্থাৎ যদি কাউকে পেনি পিঞ্চার বলা হয় তাহলে এটা আমরা নেগেটিভ অর্থে বলছি না,
এখানে আমরা বোঝাতে চাইছি যে সে খুব হিসাবী, খুব হিসাব করে টাকা খরচ করে, কথায় কথায় বা সহজে সমস্ত জায়গায় টাকা খরচ করে না। এবার আমরা দেখব এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে ঘরকোনো স্বভাবের, সে একদম ঘরকোনো। আমি ছোটবেলায় খুব ঘরকোনো ছিলাম। তো ঘরকোনোর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? অর্থাৎ এখানে আমরা বোঝাতে চাইছি যে কেউ খুব একটা বাইরে যেতে পছন্দ করে না, অর্থাৎ বাইরে গিয়ে মেলামেশা করতে, কারোর সাথে কথা বলতে, সোশ্যাল হতে খুব একটা পছন্দ করে না, সে ঘরে থাকতেই পছন্দ করে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোম বাডি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে একজন ঘরকোনো আর খুব কমই অনুষ্ঠানে যোগ দেয়। হি ইজ আ হোম বাডি and rarely attends events. He is a homebody and rarely attends events. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে লাজুক নয়, সে শুধু ঘরকোনো। She is not shy, she is just a homebody. She is not shy, she is just a homebody. যদি আমি বলি ছেলেবেলায় সে ঘরকোনো ছিল, she was a homebody in her childhood. She was a homebody in her childhood. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, হোম বাডিকে কি করে ব্যবহার করছি। দেখো আমরা প্রায় বাংলায় বলে থাকি সে ঘরকোনো, আমি একদম ঘরকোনো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোম বাডি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা। রাস্তায় চলতে গিয়ে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করে থাকবে কেউ বাইকটাকে একদম উড়িয়ে নিয়ে চলে যায় বা গাড়িটাকে একদম উড়িয়ে নিয়ে চলে যায়, অর্থাৎ খুব দ্রুত গতিতে বেরিয়ে যায়। আর এদের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলবো স্পিড ডেমন। স্পিড ডেমন এটার যখন আমি বাংলা অর্থ খুঁজলাম তখন আমি পেলাম গতি পাগল, বাট এই ওয়ার্ডটা দিয়ে আমরা এই ইংলিশ ওয়ার্ডটাকে ঠিক করে এক্সপ্লেন করতে পারছি না। যদি আমি বলি গতি পাগল তাহলে এটাকে ঠিক বোঝাতে পারবো না। তো এটাকে আমরা বলতে পারি দৈত্যের মতো গাড়ি চালানো, স্পিড ডেমন। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। দৈত্যের মতো গাড়ি চালিয়ে মানুষকে মুগ্ধ করার চেষ্টা করো না। Don't try to impress people by being a speed demon. Don't try to impress people by being a speed demon. যদি আমি বলি সে তার কলেজের দিনগুলোতে দৈত্যের মতো গাড়ি চালাতো, he used to be a speed demon in his college days. He used to be a speed demon in his college days. যদি আমি বলি একজন গতি পাগলকে তোমার গাড়িটা চালাতে দিও না, don't let a speed demon drive your car. Don't let a speed demon drive your car. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্পিড ডেমনকে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। এবার যেটা আমরা দেখব সেটা হলো সোশ্যাল বাটারফ্লাই। সোশ্যাল বাটারফ্লাই যার অর্থ হলো লোকপ্রিয় মানুষ, অর্থাৎ যারা সমাজে মিশতে ভালোবাসে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একজন লোকপ্রিয় মানুষ, সব সময় মানুষের মধ্যে ঘেরা থাকে। হি ইজ আ সোশ্যাল বাটারফ্লাই, অলওয়েজ সারাউন্ডেড বাই পিপল। হি ইজ আ সোশ্যাল বাটারফ্লাই, অলওয়েজ সারাউন্ডেড বাই পিপল। যদি আমি বলি লোকপ্রিয় মানুষেরা সহজেই বন্ধু তৈরি করে ফেলে। সোশ্যাল বাটারফ্লাইজ মেক ফ্রেন্ডস ইজিলি। সোশ্যাল বাটারফ্লাইজ মেক ফ্রেন্ডস ইজিলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার যেটা আমরা দেখবো সেটা হলো পার্টি অ্যানিমাল। পার্টি অ্যানিমাল, দেখো এখানে আমরা পার্টি পার্সনও বলে থাকি, অর্থাৎ সেন্টেন্সে তোমরা কখনো কখনো পার্টি পার্সনেরও ব্যবহার দেখবে, যার অর্থ হলো যারা পার্টি পাগল থাকে, অর্থাৎ পার্টি করতে ভালোবাসে, ঘুরতে যেতে পছন্দ করে, কোনো অনুষ্ঠানে যেতে পছন্দ করে, আনন্দে মেতে থাকতে পছন্দ করে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শহরে আসার পরে সে একজন পার্টি পাগল হয়ে গিয়েছিল, সে পার্টি পাগল হয়ে গিয়েছিল। He became a party animal after moving to the city. He became a party animal after moving to the city. যদি আমি বলি মজা করার জন্য তোমাকে পার্টি পাগল হওয়ার দরকার নেই। You don't need to be a party animal to have fun. You don't need to be a party animal to have fun. এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো কপি ক্যাট। আমরা প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার হতে শুনি। এই ওয়ার্ডটার অর্থ হলো নকলকারী বা নকলবাজ, অনুকরণকারী ব্যক্তি, অনুকরণ প্রিয় ব্যক্তি। এক্সাম্পল দেখো,
যদি আমি বলি আসল হও বা মৌলিক হও, নকলকারী নয়। বি অরিজিনাল, নট আ কপিক্যাট। বি অরিজিনাল, নট আ কপিক্যাট। যদি আমি বলি নকলকারী হওয়া বন্ধ করো বা নকলবাজ হওয়া বন্ধ করো, স্টপ বিং আ কপিক্যাট। স্টপ বিং আ কপিক্যাট। নকলকারীরা কখনো নতুন কিছু তৈরি করতে পারে না। কপিক্যাটস নেভার ক্রিয়েট এনিথিং নিউ। কপিক্যাটস নেভার ক্রিয়েট এনিথিং নিউ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কপিক্যাটকে কোন অর্থে ব্যবহার করছি? যারা অন্যেরটা দেখে নকল করে, অর্থাৎ অন্যরা যেটা করে সেটাই নিজে করে, এদেরকে আমরা বলে থাকি কপিক্যাট। কেউ কখনো কারোর কথা নকল করে, কেউ কারোর ফ্যাশনটাকে নকল করে, কেউ কারোর স্টাইলটাকে নকল করে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কপিক্যাট বলে থাকি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.